এদিকে আমাদের হুকে দেখানো হয় যে কিনা তার সাথে বসেছিল। তখন জিন বলে যে এক কাজ করো, তুমি আমাকে চিকিৎসা করো। তখন সে বলে আমি চিকিৎসা করতে পারবো না। সে তখন জানায় আমি খুব ভালো করেই জানি তুমি 11 নিডলস ইউজ করতে পারো, যেটা সবাই পারে না, তাই তোমাকে বলছি আমার চিকিৎসা করো। তখন সে বলে তার পরিবর্তে আমি কি পাবো। তখন সে তাকে বলে তুমি যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে আমাকে বলতে পারো, আমি তোমাকে যে কোনো বিনিময়ে হেল্প করতে রাজি আছি। এই কথা শুনে হু মনে মনে ভাবে তাকে কাজে লাগানো যাবে, তাই সে বলে আচ্ছা আমি তোমার চিকিৎসা করব। তখন সে বলে তার বিনিময়ে তুমি কি চাও। তখন সে বলে বিনিময়টা না হয় আমি পরেই বলে দিব, এখন বলতে হবে না, তোমার চিকিৎসাটা এখন ইম্পর্টেন্ট। তখন সে তার চিকিৎসা খুব ভালোভাবেই করে দেয়, কিছুক্ষণের মধ্যে সে সুস্থ হয়ে যায়। তখন সে তাকে জানায় তাহলে এখন বলে দাও। তখন হু বলে আমার ওয়াইফের সাথে তোমার ছেলে বিয়ের স্বপ্ন দেখছে, তুমি তাকে বলে দাও এই স্বপ্ন সে যাতে না দেখে, যদি দেখে তাহলে আমাকে সে বাবা ডাকতে বাধ্য হবে। তখন সে বলে ও আচ্ছা, আমার সামনে তুমি এত বড় বড় কথা বলতে ভয় পাচ্ছ না। ও বলে কেন, তোমার কি আমাকে দেখে ভীতু ডিম মনে হয় যে আমি তোমাকে ভয় পাবো? আর আমি যা বলেছি মাথায় রেখো প্লিজ, আমার কথা মাথা থেকে বের করলে কিন্তুই তোমার ক্ষতি হতে পারে। তখন সে কিছু বলে না। সে বুঝতে পারে যে হোকে হারানো এতটাও সহজ নয়, বা হোকে কারো কথায় ফাঁসানো এটা অসম্ভব একটি কথা ছিল। তাই সে তাকে আর কিছুই বলতে চায় না, বলে আচ্ছা দেখা যাবে কি হবে। তারপর হু এখান থেকে চলে যায়, আর হু চলে যাওয়ার সাথে সাথেই তং এর সাথে তার দেখা হয়। তং তাকে বলে চলো আমি তোমাকে আমার বোনের সাথে দেখা করাই। সে যেহেতু সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতো না, তাই সে তাকে টানতে টানতে নিয়ে যায়। সিন পরিবর্তন হয়, আমাদের জিনকে দেখানো হয় যে কিনা তার বন্ধুর সাথে অনেক ভালোভাবে এনজয় করছিল, লাউড মিউজিকে ডান্স করছিল। তখনই তার মা তাকে কল করে। মায়ের কল রিসিভ করার সাথে সাথে মা তাকে জানায় যে তুমি এখন লিংকে পটাতে হবে, তুমি যদি লিংকে পটাতে না পারো তাহলে তোমাদের বিয়ে হবে না। আমাদের ফ্যামিলি চাইলেও এই বিয়েতে আর কথা বলতে পারছে না। এই বিষয়টা জানার পর সে তার বন্ধুর সাথে শেয়ার করে কিভাবে সে লিংকে পটাবে, কারণ সে তো এই বিষয়ে একদমই দক্ষ ছিল না। তার বন্ধু বলে সমস্যা নেই, সে তাকে বুঝিয়ে দিবে আর সবকিছু সে করতে পারবে। তারা যখন গাড়ি করে যাচ্ছিল তখন তাদের কাছে একটি কল আসে, কলে সে কথা বলছিল। কিন্তু এখানে একটি দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনাটি এমন, তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে। অ্যাক্সিডেন্টের পর সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই যে হু একদম ঠিকঠাক ছিল, কিন্তু তংয়ের অবস্থা খুবই খারাপ ছিল। সে তার জ্ঞানে এখন পর্যন্ত ফিরেনি। তার বোন লিং তার জন্য খুবই দুশ্চিন্তায় ছিল। সে তখন তাকে দেখে অনেক বকাঝকা করে, বলে তোমাকে না বলেছি আমার চোখের সামনে থেকে দূরে থাকতে। তখন লিন বলে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, উনি আসলে আমাদের গ্র্যান্ড মাস্টার। এটা শোনার পর সে বলে আচ্ছা তোমাকে আমি একটি সুযোগ দেওয়ার জন্য প্রস্তুত আছি। তারপর তারা এখান থেকে লি এবং লিনকে চলে যেতে বলে। লি এবং লিন যখন চলে যায় তখন সে তংকে দাঁড় করায়। তংয়ের কিন্তু জ্ঞান ছিল না। সে যখন তংয়ের কাপড় সরাতে যাবে তখন সে বলে তুমি কি আমার বোনের ফায়দা লুটার চেষ্টা করছো? তখন সে বলে এটা তোমার ভুল ধারণা, এটা আমি কখনোই করব না। তখন সে তাকে মারতে শুরু করে আর বলে আমি তোমাকে খুব ভালো করেই চিনি, তুমি কি করতে পারো আর না পারো এটাও আমি জানি। তখন সে বলে দেখো, দেখো আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর দ্বিতীয় কথা তোমার বোন তংয়ের, তাকে আমি নিজের বোনের মতোই দেখি, সেও আমার ফ্যামিলি, তার কোনো আমি ক্ষতি করতে চাই না। আর আমি যেহেতু ডক্টর তাই আমাকে প্রত্যেকটি জায়গা দেখতেই হবে বা আমাকে আমার অনুযায়ী কাজ করতে হবে। প্লিজ তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমার কাজ করতে দাও। তখন সে বলে আমার বোনের জামা আমি নিজেই রিমুভ করে দিতে পারবো। তারপর সে তার বোনের জামা রিমুভ করে দেয়, আর সে তার মতো করে তার নিডলগুলো ইউজ করতে থাকে। এদিকে আমাদের লংকে দেখানো হয় যে কিনা তাদেরকে মারার অর্ডার দিয়েছিল। লংয়ের কাছে কল আসে তারা দুইজন থেকে একজনও মারা যায়নি, দুজনই জীবিত রয়েছে। এটা জানার পর লং অনেক বেশি রেগে যায় আর চ্যাংকে বলে যে তুমি কি করেছো এমন যে তারা মারা গেল না, তারা কেন জীবিত? তাদেরকে মারার কথা বলেছিলাম আমি, আর এই জন্যই তোমাকে অনেকগুলো টাকাও দিয়েছিলাম। সে বলে হ্যাঁ তুমি দিয়েছিলে, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম যে মারার ডিল হবে না কিসের ডিল হবে এটা তুমি করে নিতে। আমি তো এই ডিল করব এটা আমি কখনোই বলিনি। আমি জাস্ট টাকাগুলো নিয়েছি, আমার ডিল সাইন করেছি, শেষ আর কি। তখন সে বলে তুমি আমার সাথে গাদ্দারি করেছো, এটা তুমি ঠিক করোনি। তখন সে বলে দেখো, তুমি যেমন আমার বন্ধু ঠিক তেমন আমার অনেক বন্ধু আছে, তাই একজনের জন্য আমি আরেকজনের ক্ষতি করতে পারবো না। লং এখানে স্যাংকে সন্দেহ করতে শুরু করে। সে মনে মনে ভাবে হয়তো তার তার সাথে কোনো কানেকশন রয়েছে, তাই সে হুকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু কি সে এটা খুঁজে বের করবে? এদিকে আমাদের হুকে দেখানো হয় যে কিনা তার ট্রিটমেন্ট করছিল। সে নিডলসগুলো পিছন দিকে দিয়ে দিয়েছিল, এখন সামনের দিকে নিডলস দেওয়ার বাকি ছিল।
তখন সে লিংকে বলে যে আমাকে নিডলসগুলো দিতে দাও। তখন সে বলে, না, তুমি আমার বোনের সামনে আসতে পারবে না, তুমি একজন ছেলে মানুষ, এটা কখনোই সম্ভব নয়। তখন সে বলে, দেখো, তুমি আমাকে ছেলে মেয়ে এইসব হিসেবে দেখছো, কিন্তু আমি তাকে একজন পেশেন্ট হিসেবে দেখছি। আমি যদি তার সামনে না আসি, আমি যদি নিডলসগুলো না দেখে লাগাই, তাহলে এমনও হতে পারে তার জানও যেতে পারে। নিডলসগুলোর চিকিৎসা তুমি বুঝবে না। যদি এগুলো ঠিকঠাক জায়গায় না পড়ে, তাহলে যে কারো জান যেতে পারে। তুমি আমাকে বিশ্বাস রাখতে পারো, তোমার সামনে আমি এইসব কিছুই করতে পারি না। আর তোমার সামনে কেন, আমার এইসব করার ধারণা কখনোই ছিল না, আর আমি কখনো এইসব করবও না। তুমি শুধু দেখো তোমার বোনের দিকে আমি তাকাই কিনা। যেই সব জায়গা দিয়ে আমার তাকানো উচিত, ওই জায়গা দিয়েই আমি তাকাবো। তখন সে তাকে বলে যে, না, নিডল তুমি গাড়তে পারবে না। সে বলে, তুমি আমার সামনে আসো, তাহলেই বুঝতে পারবে। সে যখন তার সামনে চলে আসে, তখন সে দেখতে পায় যে তার নাক দিয়ে ব্লাড ঝরছিল। তখন সে জিজ্ঞাসা করে, এটা কেন হয়? তখন হু বলে যে, যখন আমরা এই কাজগুলো করে থাকি, তখন আমাদের অনেক শক্তি অপচয় হয়, ব্রেনকে অনেক খাটাতে হয়। কোন জায়গায় কোন রোগটি রয়েছে এটা তো আমাদের বুঝতে হবে, তাই না? এই জন্য আমাদের অনেক ব্রেন খাটাতে হয়। এক কাজ করো, প্লিজ টিস্যু দিয়ে আমার ব্লাডটা মুছে দাও, তাহলে আমার অনেক সুবিধা হবে কাজ করতে। সে তার ব্লাড মুছে দেয়। টঙের যখন জ্ঞান ফিরে আর সে নিজেকে উলঙ্গ অবস্থায় খুঁজে পায়, তখন সে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। এদিকে লি আর লিন এসে তো এই অবস্থা দেখে হাসতে শুরু করে। তখন লিং বলে, দেখো, তোমরা এখানে যা মনে করছো তা কিছুই হয়নি। আর তোকে আমি বলে রাখি, তোর চিকিৎসা চলছে। তোর কি মনে হয় আমি তোর বোন, সামনে থাকা অবস্থায় তোর কিছু হতে পারে? তারপর তার মুখটি ডেকে দেওয়া হয় আর তার চিকিৎসা শুরু করে দেওয়া হয়। সে যেহেতু চিৎকার করেছিল, তার চিৎকারের শব্দ শুনে তার বোন অনেক বেশি খুশি হয়ে যায়। সে মনে মনে ভাবে হয়তো তার বোন কথা বলতে পারবে। সে তাকে বলে, তুই চিৎকার করেছিলি, তার মানে তুই কথা বলতে পারবি। টং কিছুই বলে না। সে চুপচাপ দাঁড়িয়েছিল। আসলে সে কি কথা বলবে, সে লজ্জা পেয়েছিল। তারপর তাদেরকে এখান থেকে চলে যাওয়ার কথা বলা হয়। বলা হয়, চিকিৎসা শেষে আমরা তোমাদের ডেকে নিব। লিন বলে যে, মাস্টার, আপনি তো আমার দ্বারাও চিকিৎসাটা করাতে পারতেন, তাহলে আপনি নিজে কেন চিকিৎসা করতে গেলেন? তখন সে বলে যে, দেখো, নিডেলগুলো আমাকে নিজেই ঢালতে হতো। যদি আমি তোমাকে দিয়ে করাতাম, তাহলে তুমি অনেক সময় অনেক রোগ খুঁজে পেতে না, যার কারণে হয়তো অনেক প্রবলেম হতে পারতো। তাই আমি নিজেই করলাম নিজের কাজ। তখন সে বলে, আমার তো একটু আনইজি ফিল হচ্ছে, কারণ সে তো একটু মেয়ে, আর আপনি একজন মেয়ের চিকিৎসা করেছেন। এদিকে সে তো লজ্জায় লাল ছিল। এদিকে লিংয়েরও এইসব বিষয় ভালো লাগছিল না। তার হুট করে কেন জানি না হুয়ের প্রতি সন্দেহ সৃষ্টি হতে থাকে। সে হুকে বলে যে, সত্যি কি তুমি এমনটা করেছো? হু তখন বলে, আমি কতবার বললাম যে ডক্টর ডক্টরই হয় আর পেশেন্ট পেশেন্টই হয়। এখানে পেশেন্টের কোনো জেন্ডার থাকে না, আমরা কোনো জেন্ডার দেখে চিকিৎসা করি না। এসব বিষয় অবশ্যই তোমার জানা উচিত। কেন জানা উচিত তুমি জানো না? তুমি যেহেতু এইসব বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছ, তাহলে তো তোমার অবশ্যই এইসব বিষয়ে জানা উচিত। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। বলে, এখন যা চিকিৎসা রয়েছে তুমি করে নাও। সে যখন দৌড়াতে পালাতে শুরু করে, তখন সে নিজেই আবার প্রশ্ন করে নিজেকে, আমি দৌড়ে পালালাম কেন? আমি তো ডক্টর। এদিকে লিং মনে মনে ভাবে, ছেলেটি অনেক ভালো। সে যদি ভালো না হতো, আমার বোনের চিকিৎসা করতো না, বা আমার বোন সুস্থ হতে পারতো না। তখনই তার কাছে কল আসে। এদিকে স্যাং হোকে কল করে আর তাকে জানায়, দেখো, যেহেতু তুমি আমাকে সাহায্য করছো, তাই তোমাকে আমি এই কথাটি বলে দিচ্ছি। লং তোমার ক্ষতি করতে চায়। সেই তোমাদের অ্যাক্সিডেন্ট করিয়েছিল। তাই তোমাকে আগে থেকে আমি সতর্কবার্তা দিয়ে রাখলাম। সে বলে, আচ্ছা, এতে কোনো প্রবলেম নেই, আমি ম্যানেজ করে নিব। এদিকে আমাদের টংকে দেখানো হয়, যে কিনা কথা বলতে পারছিল না। টং কথা না বলতে পারার কারণে লিং মনে মনে ভাবে, আসলে কি হু ডক্টর, নাকি সে অযথাই আমাদের এইসব বলেছে। তখন তাদের মনে প্রশ্ন আসে। লিংও মনে মনে ভাবে, সত্যিই কি আমি উনাকে গ্র্যান্ডমাস্টার হিসেবে যে মেনে নিয়েছি, এটা কি সত্যি, নাকি উনি এতটা কার্যকরী কাজ করতে পারে না? এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছিল। লিং তখন তংকে বলে যে, দেখো, তোমার এইসব বিষয়ে চিন্তা করতে হবে না। আমাদের দাদার যে চিকিৎসা করবে, ওনাকে দিয়ে আমি তোমার চিকিৎসা করিয়ে নিব। আর আমাদের আন্টি যে রয়েছে না, ওনার ছেলেকে যদি আমি বিয়ে করি, তাহলে উনি সব ব্যবস্থা করে দিবে। তখন টং বলে, দেখো আপু, তুমি তোমার জীবনটা নষ্ট করো না। তোমাকে বলে রাখি, আমাদের পরিবারের উপর অনেক বড় জ্বর এসেছে, আমি জানি। এই জ্বর থামাতে তোমাকে অনেক কিছুই করতে হতে পারে, কিন্তু এই বলে তুমি এইসব করবে, নিজের জীবন ধ্বংস করবে? তখনই এখানে হু চলে আসে। হুকে দেখে লিং অনেক বেশি রেগে যায় আর বলে, তোমার কারণে এইসব হয়েছে। তুমি বলেছিলে আমার বোন কথা বলতে পারবে, কিন্তু এখন কথা বলতে পারছে না। সে তার গলায় হাত দিয়ে বলে যে, তোমার বোনের অবস্থা অনেক বেশি খারাপ, সে এখন আর কথা বলতেই পারবে না। এটা শুনে সে অনেক বেশি রেগে যায়। বলে, তাহলে কেন তুমি চিকিৎসা করতে গিয়েছিলে আমার বোনের? এখান থেকে চলে যাও। তোমাকে আমি আর একদমই সহ্য করতে পারছি না। তুমি মিথ্যাবাদী।
তং তখন তার বোনকে বুঝিয়ে বলার চেষ্টা করে যে আপু, চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। আমার ভাগ্যেই হয়তো এটা রয়েছে যে আমি কখনো কথা বলতে পারবো না। হু লিং এর দিকে তাকিয়ে থাকে আর তাকে সরি বলে। বলে যে আমাকে প্লিজ মাফ করে দিও। কি জন্য সরি বলে কেউই বুঝতে পারে না। তখন সে তার কাপড় সরাতে গেলে সে চিৎকার করে ওঠে। আর তখনই আমরা দেখতে পাই যে সে তাকে মারতে শুরু করে। কিন্তু মার দিলে কি হবে ভাই? তার বোন তো এখানে কথা বলতে পারছিল। এটা তার জন্য অনেক ভালো একটা বিষয় ছিল। সে তখন বলে যে তুই কথা বলতে পারছিস? তখন তার বোন তং বলে হ্যাঁ। তখন লিন বলে যে আমি খুব ভালো করেই জানি এটা মাস্টার কেন করেছে। কারণ সে জানতো যে নিডলস দিয়ে তার কাজ হচ্ছে না, তার কাজ এইভাবেই হবে, তাই উনি এমন কাজ করেছেন, তাই না? হু তখন বিষয়টা স্বীকার করে যে হ্যাঁ, সে এই জন্যই এমনটা করেছে। আর বলে এটাই তার চিকিৎসা ছিল। এখানে লিং অনেক নিজেকে লজ্জিত ফিল করে, কারণ সে ইচ্ছে করে সবকিছু করেনি, তাকে অনেক বকাঝকা করেছিল। তখন টং যায় তাকে ধন্যবাদ জানাতে। তখন টং তাকে বলে আমি জানতাম তুমি আমাকে চিকিৎসা করে সুস্থ করতে পারবে। আমি তোমাকে কি বলে খুশি করতে পারবো? সে বলে আমি খুশি হয়ে যাব তুমি যদি আমাকে দুলাভাই বলো। এটা শুনে সে তো তার বোনের দিকে তাকায়। কিন্তু সে তাকে কি বলেছে এই বিষয়টা নিয়ে সে খুব এক্সাইটেড ছিল বা অনেক রেগে ছিল। যেহেতু সে সব বিষয় নিয়ে একটু রেগে যেত বা কনফিউজ হতো। তখন সে তাকে বলে যে ভাইয়া বলেছে তাকে জিজু বলে ডাকতে। তখন সে বলে হ্যাঁ, এটা হয়তো সম্ভব হতে পারে যদি তুমি আমার দাদাকে সুস্থ করে তুলতে পারো। যদি আমার দাদা সুস্থ হয়ে যায় তাহলে আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। হু বলে সে খুব তাড়াতাড়ি তাদের দাদাকে সুস্থ করে দিবে। তখন সে অনেকটাই আশা ফিরে পায় যে হয়তো তার কাজ হয়ে যাবে। তখনই একজন মেড এসে বলে যে তার চাচা এসেছে তার সাথে দেখা করতে। যখন সে শুনতে পায় তার সেকেন্ড চাচা এসেছে তার সাথে দেখা করতে, সে তখন তার সাথে কথা বলতে চলে যায়। তার চাচা জিজ্ঞাসা করে শুনলাম তং নাকি অসুস্থ, তাই তাকে দেখতে এলাম। লিন বলে হ্যাঁ, তার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এখন হসপিটালে অ্যাডমিট রয়েছে, তার এখনো জ্ঞান ফেরেনি। তবে আমি বলবো না সে কোন হসপিটালে রয়েছে। তখন তার চাচা তাকে বলে তুমি কি আমাকে সন্দেহ করছো? লিং বলে আমি খুব ভালো করেই জানি আপনি লং এর সাথে মিলে আছেন। যেহেতু আপনি লং এর সাথে সিক্রেটলি মিটিং করেন, তার মানে আপনি এইসবে আছেন, এটা তো কনফার্ম, তাই না? তখন চাচা বলে যে তোমার কি মনে হয় তুমি তোমার দাদাকে বাঁচাতে পারবে? টংকে না হয় বাঁচিয়ে নিলে, কিন্তু দাদাকে কিভাবে বাঁচাবে? উনি তো কখনোই সুস্থ হবেন না। উনি যেমনটা আছেন উনি খুব তাড়াতাড়ি মারা যাবেন। এটা শুনে সে অনেক বেশি রেগে যায়। আর বলে আপনি এসব কিভাবে বলতে পারেন? তাদের মধ্যে অনেকক্ষণ অনেক তর্ক হয়। এখানে তুমুল ঝগড়া টাইপের কিছু হয় একে অপরের সাথে। তখন তার চাচা বলে যে দেখে নিব তোমাকে তুমি কিভাবে তোমার দাদাকে সুস্থ করতে পারো। এই কথা বলে লোকটি এখান থেকে চলে যায়। তারপর সবাই তার কাছে চলে আসে। লিংকে জিজ্ঞাসা করে কি করবে তারা। লিংক বলে যে এখন আর আমার কিছু করার নেই। হু এর কাছে যায় আর তাকে গিয়ে বলে প্লিজ তুমি আমার দাদাকে সুস্থ করে দাও। তখন হু বলে যে না, আসলে আমি এটা শিওর বলতে পারবো না, আগে আমার ওনাকে দেখতে হবে। তারপর সে হসপিটালে চলে যায় দাদাকে দেখার জন্য। দাদাকে দেখার পর সে সব চেক আপ করে বলে যে ওনাকে আমি কত পার্সেন্ট সুস্থ করতে পারবো আমি নিজেও জানি না। কারণ এই সব মামলায় এমন হয় যে রোগী সুস্থ হতেও পারে আবার নাও হতে পারে, তাই আমি শিওর কিভাবে দিতে পারি। লিন বলে মাস্টার আমার আপনার উপর অনেক ভরসা আছে, আমি জানি আপনি পারবেন। তখন হো বলে যে তোমার ভরসাই আমাকে অনেক সময় ভয় পাইয়ে দেয়। তুমি যে এত ভরসা করো তুমি কি জানো এইসব আমি করতে পারবো কি না? তখন সে বলে আমি জানি তুমি পারবে। লিংয়ের এইসব কথা শুনে সে বলে আমি চেষ্টা করে দেখতে পারি, তবে উনার বাঁচার চান্সেস 40%। হু বলে দাদাকে বাঁচানোর চান্সেস 40% আছে। এটা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায়। বলে 1% চান্স যদি থাকতো আমার দাদাকে বাঁচানোর তাহলেও আমি চেষ্টা করতাম। তুমি চেষ্টা করে দেখো দাদাকে যদি বাঁচাতে পারো তাহলে, আর যদি নাও পারো আমি তোমাকে কোনোদিনও কিছু বলবো না। যদি আমার দাদা সুস্থ নাও হন, কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য আমি তোমাকে কখনোই দোষারোপ করব না। এই বিষয়গুলো নিয়ে তুমি চিন্তা করো না, তুমি দাদার চিকিৎসা শুরু করে দাও। এদিকে ব্যাংক আর মিহুকে দেখানো হয়। মিহুর মা ব্যাংক মিহুকে নিয়ে একজন ডক্টরের কাছে যায়। ডক্টর বলে তার ব্রেনে নাকি একটি নিডেল রয়েছে, ওই নিডেলটার জন্য তার এমন হচ্ছে। 3 বছর ধরে একটি নিডেল তার ব্রেনের মধ্যে রয়েছে, তারা কি এটা জানতেও পারে না? তখন সে বলে এটা কি আমার সাথে হুয়ের ফ্যামিলি করেছে? তখন সে বলে যে এটা তো আমি জানি না। তখন তাকে দেখানো হয় যে এই নিডেলটি যদি বার করা হয় তাহলে তার মেয়ে মারা যাবে। এটা একদম 99%। এটা শোনার পর তারা অবাক হয়ে যায় আর বলে এখন কি করব, আমাদের হাতে কি কিছুই নেই? তখন ডক্টর বলেন না, আমাদের হাতেও কিছু নেই, আপনাদের হাতেও কিছু নেই। এতদিন যাবৎ নিডেলটা আপনার মেয়ের ভিতরে আছে, আপনারা বলতেও পারেন না, আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?
মা-মেয়ে দুইজনই চিন্তিত হয়ে পড়ে। মা তো বলে যে, "কি করব আমি এখন? আমার মেয়েকে কিভাবে সুস্থ করব? ডক্টর প্লিজ আমাকে কোনো উপায় বলুন।" তখন সে বলে, "আপনার মেয়ে যেকোনো সময় বেহুশ হয়ে যেতে পারে। আমি চাইলেও কিছু করতে পারব না।" ডক্টরের কাছে তার মা হাত জোড় করে মিনতি করতে শুরু করে। মেয়েকে দেখে কান্না করে যে, "কিভাবে আমি আমার মেয়েকে সুস্থ করব?" সে অনেক বেশি কষ্টে কান্না করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে তার জ্ঞান হারিয়ে ফেলে। তারপর আমাদের একটি মিটিং এর সিন দেখানো হয়। যেই মিটিং এ সিইও বানানো হয় লংকে। যার কারণে লিং এর অবস্থা এখানে খুব খারাপ হয়ে যায়। সে যখন এখান থেকে চলে যাবে, তখনই লং তার সামনে আসে আর বলে, "আমাকে চুজ না করা তোমার লাইফের সবচেয়ে বড় বোকামি ছিল। এটা কি এখন তুমি বুঝতে পারছো?" তখন সে বলে, "আমার লাইফের শেষ সিদ্ধান্ত যদি হতো এটা যে তোমাকে চুজ করা, তখন আমি তোমাকে চুজ করতাম না। কারণ তোমার মতো একজন ছেলেকে চুজ করার থেকে আমার সারা জীবন সিঙ্গেল থাকাও অনেক ভালো।" একথা বলে এখান থেকে সে চলে যায়। লং অনেক বেশি রেগে যায়। তারপর সে তিং আর তার চাচার সাথে মিলে একটি মিটিং করে। তিংকে আপনারা তো চিনতেই পারছেন, ওই মহিলাটির ছেলে। জিন নামের যে একজন মহিলা ছিল আর তার ছেলের সাথে বিয়ে ঠিক করেছিল লিংয়ের, এটা মূলত ওই ছেলে। এখানে তারা প্ল্যান করছিল কিভাবে কি করা যায়। এদিকে আমাদের হুকে দেখানো হয়, যে কিনা হসপিটালে অ্যাডমিট ছিল। তার কিভাবেই বা অ্যাক্সিডেন্ট হলো, তার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা খুবই খারাপ ছিল। তখন লিন বলে, "আমার বিশ্বাসই হচ্ছে না আপনি অসুস্থ। আমার মনে হচ্ছে আপনি সুস্থই আছেন। আপনি অযথা নাটক করছেন।" তখন এখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে সব সিচুয়েশন তাদেরকে জানায়। তারপর অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ার পরও আমরা লিনকে দেখতে পাই, যে কিনা হুয়ের কাছে আসার অনেক চেষ্টা করছিল। তখনই সে বাধ্য হয়ে ডক্টরকে ডাকে। ডক্টরকে সে কি বলবে খুঁজে পাচ্ছিল না। তাই সে বলে তার গায়ে ব্যথা হচ্ছে। ডক্টর বলে, "তোমার কোন জায়গাটিতে ব্যথা হচ্ছে না এটা আমাকে একটু বলতে পারবে?" তখন সে কিছুই বলতে পারে না। এদিকে আমাদের তাদের গেমের সিন দেখানো হয়। এখানে তিন চাচা সবাই মিলেই গেম খেলছিল। তখনই লং আসে তাদেরকে একটি নিউজ দেয়। তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল। হু এখন অসুস্থ, হসপিটালে আছে। তার মানে তারা এখন একদম ভালোভাবেই কাজগুলো করতে পারবে। তারা আসলে কি প্ল্যান করেছিল এটা আমাদের বলা হয় না। কিন্তু ঘটনা এমন ছিল, তারা হয়তো কোনো বড় ধরনের প্ল্যান করেছিল, যেটা এখন আমরা জানতে পারছি না, পরবর্তীতে জানতে পারবো। তারা তারপর আবারও গেম শুরু করে দেয়, তাদের মতো করে গেম খেলছিল, একে অপরের সাথে কথা বলছিল। এই বিষয়টা যেমন চাপা পড়েই যাচ্ছিল, মনে হচ্ছিল হয়তো তাদের প্ল্যান সাকসেসের দিকেই যাচ্ছে। তারা যখন প্ল্যান সাকসেস করে এখান থেকে বেরিয়ে যায়, তখন আমরা দেখতে পাই এখানে তং আর লিং ছিল। তং আর লিংয়ের বাসায় এসে তারা তাদেরকে বলে যে তারা তাদের বাসা থেকে বের হয়ে যেতে। সবচেয়ে অবাক করা বিষয় ছিল, লিংয়ের চাচাও সাথে ছিল, সে লংয়ের সাথে মিলেছিল। তং বলে, "আপু এখন আমরা কোথায় যাব?" তখন সে বলে, "আমি বলেছিলাম না আমার সাথে হাত মিলিয়ে নাও, না হয় তোমাকে পছতাতে হবে?" তখন লিং বলে, "আমি বারবার বলেছি, আমি যাই করি না কেন, আমার কাছে যদি কোনো সম্পত্তি নাও থাকে, তোমার কাছে কখনোই আমি মাথা নত করব না। তুমি যদি এটা মনে করে থাকো আমি তোমার কাছে মাথা নত করব, তাহলে এটা তোমার ভুল ধারণা।" তখন সে বলে, "এত বড় বড় কথা বলে কী লাভ হবে? তুমি তো খুব ভালো করেই জানো তোমাকে কী করতে হবে।" তখন সে বলে যে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হোক আমার এই বাংলো থেকে, কারণ এখানের সিও আমি, আর তোমার দাদা খুব তাড়াতাড়ি মরতে চলেছে। তখন তারা বলে যে এইসব বিষয়ে কথা না বলতে, কারণ তাদের দাদা এখনও মারা যায়নি। মারা গেলে তারপর তারা যাতে তার দাদাকে মৃত বলে ঘোষণা করে। তখন তার চাচা বলে যে আমি খুব ভালো করেই জানি তোমার দাদা খুব তাড়াতাড়ি মারা যাবে। তখন সে বলে, "আপনি তো খুব ভালো করে জানেন যে আপনি আমাদের রিলেটিভ, তাহলে এমনটা কেন করছেন?" তখন সে তাকে বলে যে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। তখনই এখানে তিন চলে আসে হিরো সাজার জন্য। এখানে আমরা বুঝতে পারি যে আসলে এটাই মূলত তাদের নাটক ছিল। এখানে তারা প্ল্যান করে, একে অপরের সাথে মারামারি লেগে যায়। এখান থেকে আমরা বুঝতে পারি ওই যে পার্টির সময় তারা প্ল্যান করেছিল, এটাই মূলত তাদের প্ল্যান ছিল। তিন তাদের বাঁচাতে যাবে, ওই জায়গায় গিয়ে সে হিরো হয়ে যাবে। এখানে সে লংকে খুব জোরে একটা থাপ্পড় মারে। চাচা তখন বলে যে চিন্তা করো না, এটা নিয়ে এখন আর আমাদের চিন্তা না করাই উচিত। তখন তিং বলে যে তুমি আর তং আমার সাথে যাবে, আর তোমাকে আমি সিও বানিয়ে দিব। তারা এখানে এমনভাবে নাটক করছিল যে সত্যি তারা হয়তো তিংকে ভয় পেয়েছে, কিন্তু এটা যে তাদের প্ল্যান এটা তো জানতো না কেউ। তারা এমনভাবে নাটক সাজায় যে মনে হচ্ছিল এটা রিয়েল, কিন্তু তিং বলে এখান থেকে কেউ যাবে না, তোমরা এখানেই থাকবে। তবে তারা এখান থেকে চলে যায়। এখানে তাদের প্ল্যান আর সাকসেস হতে পারে না, একে অপরকে দোষারোপ করে। তখন তিং বলে যে আচ্ছা, এদেরকে আমি আবারও ম্যানেজ করে নিব, আমাদের অন্য কোনো প্ল্যান করতে হবে।
সিন পরিবর্তন হয়। আমরা মিহুকে দেখতে পাই যে কিনা তার মায়ের সাথে ছিল। মিহু অনেক বেশি অসুস্থ ছিল, তাই সে হসপিটালে অ্যাডমিট ছিল। মিহুর মা অনেক বেশি কান্না করে মিহুর জন্য। তার অনেক খারাপ লাগছিল। তার মেয়েকে সে কিভাবে সুস্থ করবে এটা ছিল তার চিন্তার বিষয়। কোনোভাবেই সে তার মেয়ের সুস্থতার কথা চিন্তাই করতে পারছিল না। সে হুকে দোষারোপ করতে শুরু করে, হুয়ের জন্য এমনটা হয়েছে। মিহু বলে, মা চিন্তা করো না, যদি আমার কপাল খারাপ হয় তাহলে আমি অবশ্যই মারা যাব, আর যদি ভালো হয় তাহলে তো জীবিত থাকবো। হু হসপিটালে মিহুর কথাই বলছিল 3 বছর আগে আমি তার মাথায় একটি নিডেল গাড়ি। তারপর দাদা বলেছিল যে এই নিডেলটাকে বার করতে হবে, আর দাদা আমার সাথে তার এঙ্গেজমেন্ট ফিক্সড করেছিল এই জন্য। এই নিডেলটা যদি বার নাও করা হয়, তার যদি আমার সাথে বিয়ে হয় তাহলে সে সুস্থ হয়ে যাবে। একথা শুনে লিন বলে, আপনি আমার গ্র্যান্ডমাস্টার, আপনার অন্য কারোর সাথে বিয়ে হবে এটা আমি কল্পনাও করতে পারি না। এটা আমি মানতে পারবো না যে আপনি অন্য কাউকে বিয়ে করবেন। তখন সে বলে, লিনকেই আমি বিয়ে করব, অন্য কাউকে করব না। মিহুকে আমি বিয়ে করব না, কারণ মিহুর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর তার যে তেজ দেখলাম তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তখন অনেক বেশি রেগে যায় লিন, বলে, আপনি আমার গ্র্যান্ডমাস্টার, আমি বলেছি না আপনি অন্য কাউকে বিয়ে করতে পারবেন না বা এইসব বিষয়ে চিন্তা করতে পারবেন না। তখনই এখানে তিন চলে আসে, আর তিন এসে তো উল্টাপাল্টা কথা বলবে, এটা নর্মাল ছিল। তার গার্ডদেরকে সে এখান থেকে তাড়িয়ে দেয়, আর বলতে শুরু করে, কি হলো, তোমার কি অবস্থা, খুব বাজে অবস্থা তাই না? তুমি এখন কিভাবে লিংকে প্রোটেক্ট করবে? তুমি তো এত বড় বড় কথা বলছিলে যে লিংকে কিছু হতে দিবে না, এখন প্রোটেক্ট করে দেখাও লিংকে। নিজেই তো হসপিটালে অ্যাডমিট রয়েছো, তারপরে কিভাবে বলতে পারো যে তুমি লিংকে প্রোটেক্ট করবে? তখন সে বলে, কিভাবে করব এটা আমি পরে দেখে নিব।